হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি ডাব্লিউবিএসএসসি গ্রুপস এর আন্ডারে তোমাদের 10টা কোশ্চেন আসবে হচ্ছে অ্যারিথমেটিক পার্ট থেকে। সিলেবাস, নতুন সিলেবাসের আন্ডারে যে টপিকগুলো রয়েছে সেই টপিকের ওপরেই তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা পেয়ে যাচ্ছ। আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকেই কিন্তু আমরা আলোচনা করবো আজকে। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওর প্রথম থেকে দেখো, আর লাইক শেয়ার অবশ্যই করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে আমরা শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন ডিসকাশন। আচ্ছা দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছে একটা এজ প্রবলেম। তো এখানে কি বলা হচ্ছে, 14 বছর আগে একজনের বয়স তার ছেলের বয়সের 6 গুণ ছিল। তো জিনিসটাকে আমরা একটু অনুপাতের কনসেপ্টে সলভ করব। দেখো বলছে যে 14 বছর আগে একজনকার বয়স তার ছেলের বয়সের 6 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 70 বছর। লোকটার বর্তমান বয়স কত সেটা জানতে চাইছে। তাহলে এই 70 বছরের মধ্যে লোকের বয়স রয়েছে আর তার ছেলের বয়স রয়েছে, তাদের যোগফল হচ্ছে 70। তাহলে লোকটার বর্তমান বয়স কত জানতে চাইছে। দেখো 14 বছর আগের ঘটনা কি বলছে, যে লোকটার যে বয়স ছিল, ঠিক আছে, আমি ফাদার অ্যান্ড সন লিখছি, ঠিক আছে, ফাদার আর সন। আচ্ছা, এটা 14 বছর আগের গল্প। 14 বছর আগে বলছে যে বাবার বয়স কি ছিল, ছেলের বয়সের 6 গুণ, মানে এইরকম ছিল, 6:1 ছিল। এটা হচ্ছে 14 বছর আগের রেশিও, ঠিক আছে, 14 বছর আগের রেশিও। তাহলে এখন যদি দুজনকার বয়সের যোগফল 70 বছর হয়, তাহলে আমাকে কি বের করতে হবে জানো? এই 14 বছর আগে দুজনকার বয়সের যোগফল কি ছিল এটা আগে আমাকে বের করে দিতে হবে। তাহলে 14 বছর আগে দুজনকারই বয়স 14 বছর করে কমবে। তাহলে আমি 14 বছর আগে দুজনকার বয়স বের করতে 70 থেকে দুবার 14 মানে 28 মাইনাস করব। এটা মাইনাস করার পর যেটা আসছে 42, সেই 42টা কি, 42 ইয়ার্সটা হচ্ছে 14 বছর আগে দুজনকার টোটাল বয়স। বর্তমানে টোটাল বয়স যদি 70 বছর হয়, তাহলে 14 বছর আগে টোটাল বয়স কত ছিল? দুজনকার বয়স 14 করে 28 বছর কমে যাবে 42 বছর। তাহলে দুজনকার টোটাল বয়স 42 বছর পেলাম, সেটা কিন্তু 14 বছর আগে, মানে সাইডে লিখে দিচ্ছি ব্র্যাকেটে, এটা হচ্ছে 14 বছর আগে। এখন 14 বছর আগে আমি দুজনকার বয়সের অনুপাতও দেখতে পাচ্ছি। তাহলে এই অনুপাতের সাহায্যে আমরা এই 42 বছরকে ব্রেক করে ফাদার অ্যান্ড সনের বয়সটাকে আমরা কি ক্যালকুলেট করে বের করতে পারি। তাহলে ফাদার কত হবে, 42 ইন্টু 6/7। 7 কোত্থেকে পেলাম, এই 6 আর 1 অ্যাড করে। আর আর সনের বয়স হবে হচ্ছে 42 ইন্টু 1/7, ঠিক আছে। তাহলে পিতার বয়স হচ্ছে 42 ইন্টু 6/7, আর ছেলের বয়স হয়ে যাচ্ছে হচ্ছে 42 ইন্টু 1/7। এবার এটাকে ক্যালকুলেট করো, 6 36 বছর, আর এটা হচ্ছে 6 বছর। তাহলে একটা 36 আর একটা 6, এটা কিন্তু 14 বছর আগেকার বয়স দুজনকার, ঠিক আছে। এখন বর্তমানে লোকটার বয়স বের করতে গেলে আমরা এটার সাথে আরো কি করব, 14 অ্যাড করে দেবো। তাহলে 14 অ্যাড করে দাও, অ্যাড করলে কত আসছে, 50। তাহলে 50 বছর হয়ে যাচ্ছে হচ্ছে লোকটার বর্তমান বয়স। তাহলে অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন ডি রয়েছে, অপশন ডি হয়ে যাচ্ছে হচ্ছে কারেক্ট আনসার। আশা করি জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে। চলে যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 2, প্রফিট অ্যান্ড লস থেকে দেওয়া সিম্পল একটা কোশ্চেন। বলছে একটা পেন 20 টাকায় কিনে যদি 24 টাকায় বিক্রি করো, তাহলে শতকরা কত ভাগ লাভ হবে, মানে পার্সেন্টেজে কত লাভ হবে। তাহলে লাভের হার হিসাব করতে হয় এইভাবে, যে তুমি জিনিস কিনেছো কত টাকায়, ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, আর বিক্রি করেছো কত টাকায়, বিক্রি করেছো হচ্ছে 24 টাকায়। তাহলে এখানে লাভ আমি দেখতে পাচ্ছি 4 টাকা প্রফিট হয়েছে, প্রফিট 4 টাকা আসছে, প্রফিট আসছে কি 4 টাকা। কিন্তু তোমাকে বলেছে লাভের হার কত। তো লাভের হার বের করতে প্রফিট পার্সেন্টেজ বের করার ফর্মুলা রয়েছে। প্রফিট পার্সেন্টেজ বের করার ফর্মুলা হচ্ছে প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে প্রফিট আমি দেখতে পাচ্ছি এখানে 4 টাকা প্রফিট, আর কেনা জিনিস 20 টাকায় ইন্টু তার সাথে 100। তাহলে এটা কাটলাম 5, 4 5 20% হচ্ছে প্রফিট। তাহলে 20% হয়ে যাবে হচ্ছে প্রফিট। এখানেও অপশন ডি হয়ে গেল হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। তাহলে লাভের হার বা যদি ক্ষতির হার বের করতে চাইতাম, তাহলে ফর্মুলা কিন্তু একই রকম। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করা ফর্মুলা যেমন প্রফিট বাই সিপি ইন্টু 100, লস পার্সেন্টেজ বের করা ফর্মুলা লস বাই সিপি ইন্টু 100, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 3, পার্সেন্টেজ থেকে দেওয়া একটা কোশ্চেন, ভোট রিলেটেড, ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপ। বলছে একটা বিধানসভা কেন্দ্রের ভোটাররা 80% ভোট দিয়েছে, মানে টোটাল যা ভোটার রয়েছে ভোটার তালিকায় তার 80% ভোট দিয়েছে, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে। প্রদত্ত ভোট বলতে ওই যতজন ভোট দিয়েছে তার 65% ভোট পেয়েছে হচ্ছে বিজয়ী প্রার্থী, ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। বলছে তিনি মোট ভোটের শতকরা কত ভাগ পেয়েছেন। মোট ভোটের মানে মোট ভোটার লিস্ট থেকে কত পার্সেন্ট ভোট পেয়েছেন। কি বললাম, জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমি ধরে নিচ্ছি টোটাল ভোটার ছিল হচ্ছে 100 জন ভোটার ছিল। এই 100 জনের মধ্যে 80% ভোট দিয়েছে। তাহলে যারা ভোট দেয় তাদেরকে আমরা বলি হচ্ছে কাস্ট ভোটার বা পোল্ড ভোটার। তাহলে ভোটার লিস্টে রয়েছে 100 জন, কিন্তু ভোট দিয়েছে 100 জনের 80%। তাহলে 100 জনের 80% মানে হচ্ছে 80 জন, 80 জন ভোট দিয়েছে। এবার এই 80 জন এই প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যিনি জিতেছেন। তাহলে লিখছে কি বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছে। তাহলে 80-র 65% কত ক্যালকুলেট করি? তাহলে 80-র 65%, জিরোর সাথে জিরো কাটছে, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 4, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা হচ্ছে 5, 5 আর 65 কাটলো 13 হলো, 4 আর 13 গুণ করলাম 52 হলো। তাহলে এই 80 জনের মধ্যে থেকে 52 জন ভোট এই বিজয়ী প্রার্থী পেয়েছে। আচ্ছা, এই 52 জন ভোটার এদের মধ্যেও তো ছিল, এই 52 জন ভোটার এদের মধ্যেও তো ছিল। এখানে প্রশ্নটা করা হয়েছে যে টোটাল ভোটারের কত পার্সেন্ট বিজয়ী প্রার্থী পেয়েছে। তাহলে টোটাল ভোটারের মানে 100 জনের মধ্যে থেকে 52টা ভোট বিজয়ী প্রার্থী পেয়েছে। 100টা ভোটের মধ্যে থেকে 52খানা ভোট কি পেয়েছে? বিজয়ী প্রার্থী পেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, 100 জনের মধ্যে যেহেতু 52 জন পেয়েছে তাহলে 52%। তাহলে আনসার হয়ে যাবে কত পার্সেন্ট? 52%। তাহলে অপশন বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। জিনিসটা বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এখানে ব্যাপারটা ঘটেছে হচ্ছে এই 100 জন ভোটার থেকে 52 জন ভোটার এই বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছেন, 20টা ভোট হয়ে গিয়েছিল হচ্ছে ক্যান্সেল, 20টা ভোট ক্যান্সেল হয়ে গিয়েছিল। আর বাকি যে দেখো এখানে কত আসছে, এখানে 72 আসছে। তাহলে 28 জন অপর মানে প্রার্থীকে ভোট দিয়েছেন। মানে ব্যাপারটা এরকম ঘটেছে আর কি। তোমাকে যদি প্রশ্ন করা হতো এইরকম যে টোটাল ভোটারের কত পার্সেন্ট অপোনেন্ট প্রার্থী পেয়েছেন, তাহলে আমাদের আনসার বলতে হতো হচ্ছে 28%। টোটাল ভোটার হচ্ছে 100 জন, তার মধ্যে থেকে 28 জন অপোনেন্টকে ভোট দিয়েছে, তাহলে আমাদের বলতে হতো 28%। তো যাই হোক, আমি সমস্ত কিছু ডিসকাশন করে দিলাম, তো এইটুকুর প্রয়োজন নেই, এটাকে আমি চলে এই জায়গাটা পোর্শনটা কেটে দিলাম। ঠিক আছে, আমাদের আনসার এখানেই চলে এসছে, 52% হয়ে যাবে আনসার। আমি এখানে না আলাদা করে লিখে দিয়েছি, এখানে 52 জন বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছে, 20টা ভোট ক্যান্সেল, কারণ দেখো 20টা ভোট ক্যান্সেল বলবো না, 20 জন ভোট দেয়নি, আর 28 জন অপোনেন্টকে ভোট দিয়েছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 4। একটা নাম্বার দিয়ে রেখেছে 5 অঙ্কের সংখ্যা, বলছে সেখান থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই টাইপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপ, আর এই কোশ্চেনটাকে সলভ করতে গেলে তোমাদের ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলোকে সলভ করতে আমাদের কি করতে হয়, ভাগ প্রক্রিয়া বর্গমূল। একটু আলোচনা করে তার সাথে, যদি প্রশ্নে দেওয়া থাকে কত বিয়োগ করলে বা কত যোগ করলে, তখন আমাদের প্রসেসটা হবে হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল। আর যদি এমন প্রশ্ন দেওয়া থাকে কোন একটা সংখ্যা থেকে কোন একটা সংখ্যার সাথে কত গুণ করলে বা কত ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, তখন কি করতে হয়, তখন উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হবে। আর ভাগ প্রক্রিয়া বর্গমূল করার পর জিনিসটা একটু বোঝাবো দাঁড়াও। তাহলে বর্গমূল করার নিয়ম কি? ভাগ প্রক্রিয়া বর্গমূল করার নিয়ম হচ্ছে শেষ দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে পেয়ার তৈরি করতে হয়। শেষ দিক থেকে দুটো দুটো করে নাম্বার নিয়ে পেয়ার তৈরি করলাম, এক সিঙ্গেল পড়ে আছে, তাহলে আমি সামনে একটা জিরো বসালাম, পেয়ার তৈরি করলাম। আর এখানে নামতাটা এরকম হয়, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, মানে স্কোয়ারের নামতে হবে। তাহলে ডান দিকে আমি একটা দাগ কাটলাম, এই পাশে ভাগফল, অর্থাৎ এটা কার স্কোয়ারের কাছাকাছি সেটা আসবে। প্রথমে 1 1 কে 1 বিয়োগ করে 0, প্রয়োজন নেই লেখার, ওপর থেকে পুরো পেয়ার নামবে, মানে 11 নামবে।
আর এদিকে একের ডবল বসাতে হবে। একের ডবল কত? 2। এই একের ডবল এখানে বসালাম। এবার এখানে কি করতে হবে? এখানে আহ পাশে একটা সিঙ্গেল ডিজিট লিখতে হবে। পাশে একটা সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিট মানে 0 0 থেকে শুরু করে 9 পর্যন্ত কোন একটা সিঙ্গেল ডিজিট। মনে করো আমি এখানে 5 বসালাম, তাহলে 25 এর সাথে তোমাকে 5 মাল্টিপ্লাই করতে হবে। আমি যদি এখানে 4 বসাই তাহলে 24 এর সাথে আমাকে 4 মাল্টিপ্লাই করতে হবে। তো এটার থেকে তো টপকে গেলে হবে না, এখানে 11 বসে আছে। আমি যদি এখানে 1 বসাই তাহলে 21 এর সাথে আমাকে 1 গুণ করতে হবে, তাতেও দেখো 11 টপকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি বসাবো? 1 এর থেকেও ছোট সংখ্যা 0। তাহলে আমি যদি এই বক্সে যদি 0 বসাই তাহলে আমাকে 20 এর সাথে 0 গুণ করতে হবে, কারণ আমি বক্সে 0 বসিয়েছি। তাহলে 20 এর সাথে 0 গুণ করছি, কোন সংখ্যার সঙ্গে 0 গুণ করলে সে কি হয়? 0ই হয়। ঠিক আছে? আর এই বক্সে যেহেতু তুমি 0 বসিয়েছো তাহলে 0টা এখানে চলে যাবে। নেক্সট আমরা মাইনাস করলাম কত? 11, আর ওপর থেকে আবার আরেকটা পেয়ার নামবে। নেক্সট এই দাগটাকে একটু বাড়ালাম আর এখানে 10 এর ডবল বসালাম 20। নেক্সট আবার সেম মেথড, বক্সে এমন একটা নাম্বার যা বসাবো তাই দিয়ে গুণ। আমি যদি এই বক্সে যদি 5 বসাই তাহলে 205কে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি 205 এর সাথে 5 যদি গুণ করি তাহলে 5 5 25, 5 দুগুণে 10, তাহলে 1025 আসছে। হ্যাঁ, এটার থেকে ছোট। তাহলে আমি এখানে কি বসাবো? 5ই বসাবো। তাহলে মাইনাস করে এই জায়গায় আসছে কত? 75। আচ্ছা, এই 5টাকে তোমাকে কিন্তু এই জায়গাতেও লিখতে হবে। কোন 5টা? এই যে বক্সে তুমি যে 5টা লিখেছো সেই 5টাকে কিন্তু এই জায়গাতেও লিখতে হবে। তাহলে এই যে 75 অবশিষ্ট এসছে তার কারণ বোঝো কেন এসছে। এই ভাগটা প্রথম কথা মেলেনি। কেন মেলেনি? কারণ এর মধ্যে 75 বেশি আছে, তাই 75 অবশিষ্ট হিসেবে চলে এসছে। তাহলে আমি যদি এই জায়গা থেকে 75 মাইনাস করে দিতাম তাহলে আর এই অবশিষ্টটা আসতো না। তাহলে এখান থেকে যদি আমরা 75 মাইনাস করে দিতাম তাহলে ভাগটা পুরোপুরি মিলে যেত। ভাগটা পুরোপুরি মিলে যেত মানে হচ্ছে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যেত। তাহলে এখান থেকে আমি যদি 75 মাইনাস করি, যেটা আসবে সেটাই হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 75 বিয়োগ করলে আনসার হবে অপশন সি এরটা। তোমাকে পূর্ণবর্গ সংখ্যাটা বের করতে বলা হয়নি, তোমাকে বলেছে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে আনসার হয়ে যাবে কত? 75। আচ্ছা, এখানে যদি প্রশ্ন করা হতো কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তখন তোমরা এই লাস্ট স্টেপে কি করতে? এই 5-এর জায়গায় 6 লিখতে। 5-এর জায়গায় লিখতে হচ্ছে 6, মানে 206 এর সঙ্গে তোমাকে 6 গুণ করতে হতো। রাফ ওয়ার্ক করে তখন 206 এর সঙ্গে 6 গুণ করতাম, যেটা আসতো আমরা এই জায়গাটায় লিখতাম। আর যে বিয়োগফলটা আসতো সেটা কিন্তু নেগেটিভে আসতো, কারণ ওপরে তখন ছোট সংখ্যা, নিচে হচ্ছে বড় সংখ্যা। বিয়োগ করলে নেগেটিভ আসতো। মনে করো তোমার নেগেটিভে 80 এলো, মনে করো, ঠিক আছে, নেগেটিভে 80 এলো, তখন তোমার আনসার হতো হচ্ছে 80 যোগ করলে। তখন তোমার আনসার কি হতো? 80 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তো এক্ষেত্রে যোগ করার কনসেপ্ট দেয়নি, বলছে বিয়োগ করতে, তাই আমাদের আনসার হয়ে গেল হচ্ছে 75। অপশন সি হয়ে গেল হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 5। এ থেকে একটা লোক সাইকেলে বিতে ঘন্টায় 10 কিলোমিটার বেগে গেল। তাহলে এ থেকে বিতে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে। যদি 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেত তাহলে 2 ঘন্টা তার কম সময় লাগতো। যদি গতিবেগ বাড়িয়ে যদি যেত তাহলে তার 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? দেখো, এটা তুমি অপশন টেস্ট করে করতে পারো। আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা 10 কিলোমিটার পার আওয়ার দেয়া, একটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার দেওয়া। 10 আর 12 লসাগু হচ্ছে 120। তাহলে আমরা 120 দিয়ে ট্রাই করতে পারি যে যদি দূরত্বটা 120 কিলোমিটার হয়, যদি দূরত্বটা 120 কিলোমিটার হয়, এটা অপশন থেকে আমরা ধরলাম। আর যদি বলো কিনা যেন অপশন থেকে ধরবো না, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই জায়গাটা এক্স ধরে নিতে হবে। এক্স ধরে কাজ করতে পারো, অথবা স্পিড রেশিও, টাইম রেশিও দিয়েও কাজ করতে পারো। তো সিম্পল উপায়টাই আমি বলছি। এখানে আমি দূরত্বটাকে ধরলাম কিভাবে? এই 10 কিলোমিটার পার আওয়ার আর 12 কিলোমিটার পার আওয়ারের লসাগু করে। তাহলে লসাগু হচ্ছে কত? 120, বা 120 কোনো যদি মাল্টিপিল থাকতো তাতেও আমরা সেই অপশনটাকে নিয়ে আমরা কাজ করতাম। তাহলে যদি 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় তাহলে সময় কতক্ষণ লাগে? সময় গতিবেগকে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়, তাহলে 12 ঘন্টা সময় লাগছে। আর যদি 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায় তখন তার সময় লাগবে কতক্ষণ? তখন তার সময় লাগবে হচ্ছে 120কে 12 দিয়ে ভাগ, মানে 10 ঘন্টা সময় লাগবে। তুমি একবার দেখতে পাচ্ছ যে 12 ঘন্টার জায়গায় 10 ঘন্টা লাগছে, মানে 2 ঘন্টা কম লাগছে। 2 ঘন্টা কম সময় লাগছে। এখানে প্রশ্নে বলেছিল
যে যদি তুমি 12 কিলোমিটার/আওয়ার গতিবেগে যেতে তাহলে তোমার 2 ঘন্টা কম লাগতো। দেখো 2 ঘন্টা কম লেগেছে, তাহলে আমরা বাই অপশন যেটা ধরেছি সেটা আমরা কারেক্ট ধরেছি। তাহলে অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আমরা কি করলাম, অপশন টেস্ট করলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে এক বিদ্যালয়ে নবম শ্রেণীর যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত সংখ্যক 10 পয়সা করে চাঁদা দিয়েছে, আর মোট চাঁদা উঠেছে হচ্ছে 448.90 টাকা। তো কি বলতে চাইছে আরেকবার বুঝিয়ে বলি তোমাদের। বলছে যে বিদ্যালয়ে যতজন ছাত্র আছে নবম শ্রেণীতে, মনে করো যদি বিদ্যালয়ে 12 জন যদি ছাত্র থাকে তাহলে প্রত্যেকে 12টা 10 পয়সা করে দিয়েছে, মানে এক একজন 12 খানা করে 10 পয়সা দিয়েছে। যদি বিদ্যালয়ে যদি 5 জন থাকে নবম শ্রেণীতে তাহলে প্রত্যেকে 5টা করে 10 পয়সা দিয়েছে। ব্যাপারটা এরকম। তাহলে বিদ্যালয়ে যদি x জন থাকে তাহলে প্রত্যেকে xটা করে 10 পয়সা দিয়েছে। তো আমি লিখছি যদি বিদ্যালয়ে x জন থাকে তাহলে প্রত্যেকে xটি করে 10 পয়সা দিয়েছে। আচ্ছা, এই যে xটি করে 10 পয়সা তার একটা ভ্যালু আছে। যেমন আমি যদি বলি যে দুটো 10 পয়সার ভ্যালু কত, তোমরা বলে 20 পয়সা গুণ করে। আমি যদি বলি যে 5টা 10 পয়সার ভ্যালু কত, তোমরা 5 দিয়ে গুণ করে বলবে 50 পয়সা। তাহলে এখানে xটি 10 পয়সার ভ্যালু, তার মানে আমার 10 এর সঙ্গে আমাকে x গুণ করতে হবে 10x পয়সা। ঠিক আছে, তাহলে x খানা 10 পয়সার ভ্যালু হচ্ছে 10x পয়সা, মানে এক একজনের কাছ থেকে 10x পয়সা করে পাওয়া যাচ্ছে। একজনের কাছ থেকে 10x পয়সা করে পাওয়া যাচ্ছে। বিদ্যালয়ে আছে x জন, তাহলে এই x জনের কাছ থেকে টোটাল কত পাওয়া যাবে? 10x একজনের কাছ থেকে পাওয়া যায়, আরো x জন আছে ইন্টু আরো x, এত পয়সা পাওয়া যায়, মানে হচ্ছে 10x স্কোয়ার, এত পয়সা পাওয়া যাবে বা এত পয়সা চাঁদা উঠবে। এবার বিদ্যালয়ের চাঁদা উঠেছে কত টাকা? 448.90। তাহলে আমি বলতেই পারি 10x স্কোয়ার ইকুয়াল টু 448.90। আচ্ছা একটু দেখবে, এটা পয়সা রয়েছে এটা টাকা রয়েছে, তাহলে এটাকে তুমি পয়সাতেই লিখবে, ডেসিমেলটাকে তুলে দাও, তাহলে এটা পুরোটা পয়সায় কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি লিখবো 10x স্কোয়ার ইকুয়াল টু 44890। আমি ডেসিমেলটাকে তুলে দিলাম, তাহলে এটাও পয়সায় কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এদিকের 10 দিয়ে ডিভাইড হয়ে যাবে, মানে জিরোর সাথে জিরো কাটবে, তাহলে এখান থেকে আমরা x স্কোয়ারের ভ্যালু পাচ্ছি কত? 4489। তাহলে x এর ভ্যালু কত হবে? √4489। ঠিক আছে, এবার 4489 এর রুট আমরা তাড়াতাড়ি কিভাবে করতে পারি তার একটা ছোট্ট কনসেপ্ট একটু বলি। দেখো, ইউনিট ডিজিটটা 9 রয়েছে, তাহলে তোমাকে ভাবতে হবে এমন একটা সিঙ্গেল ডিজিট যার স্কোয়ার করলে শেষে 9 আসে। তাহলে মাথায় এলো কি 3 আর 7। 3 এর স্কোয়ার করলে শেষে 9 আসে, আর যদি আমরা 7 এর স্কোয়ার করি তাতেও কি আসবে? শেষে 9 আসবে। 7 এর স্কোয়ার কত? 49, তো শেষে কি আসবে? 9 আসবে। আচ্ছা, এখন তো তোমরা এমন বলতে পারো যে স্যার 13 স্কোয়ার করলেও শেষে 9 আসবে। তো আমি বললাম কি সিঙ্গেল ডিজিট নিয়ে ভাববে, ঠিক আছে? 13 না, 13 তো ডবল ডিজিট নাম্বার, আমরা সিঙ্গেল ডিজিট নিয়ে ভাববো। ঠিক আছে, তাহলে 3 এর স্কোয়ার কি আসে? শেষে 9 আসে, আর যদি আমরা 7 এর স্কোয়ার করি তাহলে শেষে কি আসবে? 9 আসবে। তাহলে এটার যখন আমরা স্কোয়ার রুট করবো, মানে বর্গমূল করব, ইউনিট ডিজিটটা হয় 3 হবে নতবা 7 হবে, কারণ 3 এর স্কোয়ার থেকে 9 আসতে পারে অথবা 7 এর স্কোয়ার থেকে 9 আসতে পারে। তাহলে হয় 3 হবে নতবা 7 হবে। নেক্সট স্টেপ হচ্ছে লাস্টের দুটো ডিজিট আমরা ছেড়ে দেবো, লাস্টের দুটো ডিজিটের দিকে আর তাকাবো না। সামনে রয়েছে হচ্ছে 44, সামনে 44 রয়েছে। এবার তোমাকে দেখতে হবে যে স্কোয়ার করে করে যে 44 যেন টপকে না বেরিয়ে যায়। যেমন আমরা যদি 6 স্কোয়ার করি তাহলে 36, 7 স্কোয়ার করলে 44 টপকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা 7 এখানে সামনে লিখতে পারবো না, লিখতে হবে হচ্ছে 6, কারণ 6 স্কোয়ার হচ্ছে 36, 44 টপকে বেরোচ্ছে না, তাহলে সামনে লিখতে হবে 6। তাহলে আনসারটা হয় 63 হবে নতবা 67 হবে। তাহলে আনসারটা এটা রুট করলে কি হবে? 63 হবে নতবা 67 হবে। এবার কোনটা হবে? 63 হবে নাকি 67 হবে? বুঝবো কি করে? 63 আর 67 এর মাঝে থাকে হচ্ছে 65, 63 আর 67 এর মাঝে থাকে 65। যদি আমরা 65 এর যদি স্কোয়ার করি তাহলে শেষ ডিজিট 5 থাকার জন্য শর্টকাটে আমরা করি কি, লাস্টে 25 বসিয়ে দিই, আর সামনে 6 আছে, 6 এর পরের সংখ্যা গুণ করে দিই, 6 আর 7 গুণ করে 6 7 42। তাহলে আমরা যদি 4225 এর রুট করতাম তাহলে 65 আসতো। কি বললাম? আমরা যদি
225-এর যদি আমরা রুট করতাম তাহলে কি আসতো, 65 আসতো, কিন্তু তার থেকে আমি একটা বড় সংখ্যার রুট করছি, তাহলে 65-র চেয়ে বড় আসবে, তাহলে এটা রুট করলে তাহলে আসবে হচ্ছে 67 আসবে। তাহলে 67 হচ্ছে এক্স এর মান, আর বিদ্যালয়ে এক্স জন ছাত্র আমি ধরেছিলাম, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 67, অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, ইন ডিটেলস আমি বললাম জিনিসটাকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। বলছে যে চিনির দাম 20% বেড়ে গেল, খরচ একই রাখতে গেলে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তাহলে এখানে চিনির দাম যদি 20% বেড়ে যায়, তাহলে আমি এখানে লিখছি আগে আর পরে। চিনির দাম 20% বেড়ে গেছে, মানে আগে 100 ছিল, এখন হয়ে গেছে হচ্ছে 120। যদি খরচ আমি একই রাখতে চাই, জানো দামের সঙ্গে ব্যবহারকে গুণ করলে তবে আমরা পাই হচ্ছে খরচ। দামের সাথে ব্যবহারকে গুণ করলে পাই হচ্ছে খরচ, আর এখানে প্রশ্নে বলেছে খরচটাকে নাকি একই রাখতে হবে, খরচটাকে একই রাখতে হবে। মানে আমাকে এই জায়গায় একটা ব্যবহারের ঘরে সংখ্যা বসাতে হবে যেটা হচ্ছে আগের ব্যবহার, আর এই জায়গায় একটা সংখ্যা বসাতে হবে যেটা হচ্ছে পরের ব্যবহার, আর এই দুটো সংখ্যা গুণ করে এখানে যা নাম্বার আসবে এই দুটো সংখ্যা গুণ করে জানে এখানে তাই নাম্বারই আসে, কারণ বলেছে খরচটা একই রাখতে চাই, বলেছে খরচ একই রাখতে হবে। তাহলে ব্যবহারের ঘরে আমি কি লিখবো, এই দুটো নাম্বারকেই রেসিপ্রোকাল করে লিখবো, মানে এইদিকে লিখবো 120 আর এদিকে লিখবো 100। ঠিক আছে, এদিকে লিখবো হচ্ছে 120 আর ওদিকে লিখবো হচ্ছে 100। তাহলে কিও দাঁড়ালো যে দাম আর ব্যবহারকে গুণ করলে যে খরচটা পাবো, এদিকেও পাবো হচ্ছে 12,000, ওদিকেও পাবো 12,000, সেম খরচ পাচ্ছি, তার মানে কি খরচটা একই রয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ব্যবহার কত পার্সেন্ট কমাতে হচ্ছে। ব্যবহার 120 থেকে 100 হচ্ছে, তাহলে ব্যবহার কত পার্সেন্ট কমছে? তাহলে এখানে কত পার্সেন্ট কমছে তার জন্য ক্যালকুলেশন কি করতে হয়, ব্যবহার কতটা কমছে সেটা লিখতে হয়। দেখো ব্যবহার 120 থেকে 100 হচ্ছে, মানে 20 ইউনিট কমছে। নেক্সট 20 ইউনিট যে কমছে কোথা থেকে কমছে, 120 থেকে কমছে, তাহলে নিচে হচ্ছে 120 তার সাথে ইন্টু 100। তাহলে ব্যবহার কমছে কত পার্সেন্ট, এটা কাটো, কাটলে 6 আসছে, 100কে 6 দিয়ে ভাগ করো, দেখবে 16.2/3%, বা যদি ডেসিমেলে কনভার্ট করো তাহলে 16.66 বা 67% আসবে হচ্ছে আনসার। তো অপশন হয়ে যাবে হচ্ছে ডি এরটা, এই যে 100/6, 100/6 মানে হচ্ছে 2 দিয়ে কাটলে 50/3 হবে, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 50/3। ঠিক আছে, 50/3, অপশন ডি এরটা হলো রাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 8। এখানে কি দেওয়া হয়েছে, 2/3 2a/3 ইকুয়ালস টু বি এর 75%। তাহলে বি এর 75% মানে হচ্ছে 75/100। আমি কোনো স্টেপ জাম্প করছি না, পুরো ভেঙে ভেঙে করছি। আচ্ছা, এখানে 75 আর 100 তুমি ছোট করে নাও, কেটে নিয়ে 3 আর 4 লেখো, নেক্সট ক্রস গুণ করে দাও। তাহলে এদিকে ক্রস গুণ করলে আসবে হচ্ছে 8a, আর এদিকে ক্রস গুণ করলে আসবে হচ্ছে 9b। তোমাকে প্রশ্ন করা হয়েছে a is to b কত। তাহলে যখনই এই রকম রিলেশন থেকে আমরা a is to b বের করব, মনে রাখবে যে a এর মান হচ্ছে 9 আর b এর মান হচ্ছে 8, a এর মান হচ্ছে 9 আর b এর মান হচ্ছে 8, তাহলে a এর মান 9, b এর মান 8, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 9:8, অপশন সি হয়ে গেল রাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 9। এ বি ও সি একটি কাজ একা একা করলে যথাক্রমে 10, 12, 15 দিনে শেষ করতে পারে, তারা একসঙ্গে কাজ করলে কতদিনে কাজটা শেষ হবে? তাহলে এই টাইপের কোশ্চেন এইভাবে করাটা সুবিধাজনক। এ একটা কাজ কমপ্লিট করতে 10 দিন সময় নেয়, বি সেই কাজটা কমপ্লিট করতে 12 দিন সময় নেয়, আর সি সেই কাজটা কমপ্লিট করতে 15 দিন সময় নেয়। এবার প্রথমে কি করতে হবে, এই তিনটে নাম্বারের এলসিএম লসাগু। তাহলে এই তিনটে নাম্বারের লসাগু করে তোমরা দেখবে আসবে হচ্ছে 60, আর এই 60টাকে আমরা বলবো হচ্ছে মোট কাজের পরিমাণ, মানে যতটা কাজ করতে হবে সেটা হচ্ছে 60 ইউনিট। নেক্সট এবার এ বি সি এর এফিসিয়েন্সি গুলোকে বের করতে হয়। এ 10 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে এক এক দিনে 6 ইউনিট করে কাজ করবে, 6 ইউনিট করে কাজ করে এক এক দিনে। বি 12 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে এক এক দিনে 60কে 12 দিয়ে ভাগ, 5 ইউনিট করে কাজ করবে। আর সি 15 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে এক এক দিনে 4 ইউনিট করে কাজ করবে। তাহলে তিনজনে মিলে একসাথে কাজ করলে দেখো এক এক দিনে কত করে কাজ এগোচ্ছে,
এক এক দিনে হচ্ছে তোমার 15 ইউনিট করে কাজ এগোচ্ছে। এবার এই 60 ইউনিটের কাজ এক এক দিনে যদি 15 ইউনিট করে কাজ নামে, তাহলে এই 60 ইউনিট কাজ শেষ করতে সময় লাগবে কত? এ বি সি একসাথে যদি কাজ করে তাহলে সময় লাগবে কত? টোটাল 60 ইউনিট কাজ, আর এরা এক এক দিনে 15 করে কাজ করছে, তাহলে সময় লাগবে হচ্ছে 4 দিন। তাহলে 4 দিনে কাজ কমপ্লিট হবে যদি তিনজনে মিলে একসাথে যদি কাজ করে। এর মধ্যে ভ্যারাইটি থাকে, অনেক সময় বলা হয় কিনা যে এ দুদিন কাজ করার পর ছেড়ে চলে গেল, তাহলে দুদিন কাজ করার পর ছেড়ে চলে গেল মানে দুদিনে কতটা কাজ হলো? এক দিনে 6 ইউনিট করে, দুদিনে 12 ইউনিট, এইভাবে তোমাদের কাজ করতে হয়। কিন্তু বেসিকটা হচ্ছে এইটা, এইভাবে তোমাকে কিন্তু এই কোশ্চেন গুলোকে সলভ করতে হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10। 14 জন লোক 6 দিনে একটা কাজ করে 4000 টাকা উপার্জন করে, তাহলে 21 জন লোক 7 দিনে কাজ করে কত টাকা উপার্জন করবে? তাহলে এই টাইপের কোশ্চেনে এক কাজ করতে পারো, এখানে আমি লিখলাম হচ্ছে ম্যান, লিখলাম হচ্ছে ডে, মানে ছক করে নিচ্ছি আর কি, আর এখানে কত টাকা আর্ন করছে সেটা লিখে দিলাম, ঠিক আছে? তাহলে 14 জন লোক 6 দিন কাজ করছে, 4000 টাকা উপায় করছে। এখন বলছে 21 জন লোক যদি 7 দিন কাজ করে তাহলে কত টাকা উপার্জন করবে? দেখো, লোকের সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই, 14 জনের জায়গায় যদি 21 জন এখন কাজ করে তাহলে বেশি খরচা হবে, বেশি আর্ন হবে, ঠিক আছে? আর যদি 6 দিনের জায়গায় যদি 7 দিন কাজ হয় তাহলে এখানে বেশি আর্ন হবে। তার মানে আমাকে কি করতে হবে? 4000-এর সাথে গুণ করতে হবে এমন কিছু ভ্যালু যার জন্য এই নাম্বারটা বেড়ে যায়। যেমন আমি যদি ম্যানের দিকে যদি না তাকাই, প্রথমে দেখো বলছে যে 6 দিন কাজ করলে 4000 টাকা, 7 দিন কাজ করলে কত টাকা? আরো বেশি টাকা হবে। তাহলে বেশি টাকার জন্য আমি উপরে 7 লিখছি, নিচে 6 লিখছি, একটা অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করছি যাতে ভ্যালুটা বেড়ে যায়। নেক্সট আমরা যদি এইটাকে বাদ দিয়ে যদি আমি দেখি যে 14 জন লোক কাজ করলে এত টাকা আর্ন, যদি 21 জন কাজ করে তাহলে তো আরো বেশি টাকা আর্ন হবে। তাহলে আরো বেশি টাকা আর্ন হয় মানে হচ্ছে আমি উপরে 21 লিখবো, নিচে 14 লিখবো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার এটাকে কাটাকুটি করা হবে, 7 দুগুণে 14, 2, এটা তোমার 3 দিয়ে কাটবে 2, এটা 3 দিয়ে কাটবে 7, এই 4 দিয়ে এটা পুরোপুরি কেটে গিয়ে 1000 হয়ে যাবে। তাহলে 1000 × 7 মানে হয়ে যাবে হচ্ছে 7000 টাকা। অপশন এ হয়ে যাচ্ছে রাইট আনসার, ঠিক আছে? তাহলে আনসার হয়ে যাচ্ছে কত টাকা? 7000 টাকা। এছাড়া সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্কে কেস দিয়েও তোমরা ভাবতে পারতে যে ডে এর সাথে আর্নের সম্পর্কটা হচ্ছে সরল। কেন সরল? কারণ দেখো ডে বাড়ছে বলে আর্ন বাড়ছে। সরল সম্পর্কে কি হয়, এটাকে উল্টে আমরা লিখি, ওপরে 7 নিচে 6। আর ব্যস্ত সম্পর্কে যেমন থাকে তেমন লিখি, মানে ওপরে 6 নিচে 7 এখানে লিখতে হতো যদি ব্যস্ত সম্পর্ক হতো। ম্যানের সাথে আর্ন, সেটাও আমরা দেখলাম সরল সম্পর্কই রয়েছে, ম্যান বাড়ছে মানে আর্নও বাড়বে। তাহলে সেক্ষেত্রে সরল সম্পর্ক তাকে উল্টে বসিয়েছি, 21/14 লেখা হয়েছে, কাটাকুটি করলাম, যেটা এলো সেটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এবার মৌলিক সংখ্যা কি আছে? 1 তো মৌলিকও নয়, যৌগিকও নয়, তাহলে 2 হচ্ছে প্রথম মৌলিক, যে কিন্তু জোড়। এমন একটাই কিন্তু মৌলিক সংখ্যা আছে যে জোড়। আচ্ছা, গড় বের করতে দিয়েছে, তাহলে 2 এর পর লিখবো কত? 3, তারপর লিখবো 5, তারপর লিখবো 7, আর তো কোনো মৌলিক সংখ্যা নেই। তো এদেরকে যোগ করে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব, গড় চেয়েছে। তাহলে আসছে হচ্ছে 17 যোগফল, তাকে 4 দিয়ে ভাগ, তাহলে 4.25, তাহলে 4.25 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, অপশন বি। সিম্পল কোশ্চেন। চলে গেলাম নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12 বলছে একটি ক্লাবের সমস্ত সদস্যদের গড় বয়স হচ্ছে 11.7, তাদের মধ্যে কিছু সদস্যের গড় বয়স ছিল হচ্ছে 11.2, আর বাকি সদস্যদের গড় বয়স ছিল হচ্ছে 12.7। তাহলে ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? দেখো, প্রথম কথা হচ্ছে যে সদস্য সংখ্যা প্রথম কথা হচ্ছে বেরোবে না, ঠিক আছে? সদস্য সংখ্যার অনুপাত বেরোতে পারে, যে এই গড় বয়সী লোকজন আর এই গড় বয়সী লোকজনের অনুপাত কত সেটা বের করতে পারে। এবার সদস্যের সংখ্যা যেহেতু ইন্টিজারে হয়, তো সেই অপশন থেকে কিন্তু আমরা একটা অপশনকে চুজ করতে পারি। তো এই কোশ্চেনটাকে করতে গেলে আমাদের করতে হবে হচ্ছে অ্যালিগেশন। প্রথমে আমি লিখবো হচ্ছে যে কিছু জন সদস্য ছিল যাদের গড় বয়স ছিল হচ্ছে 11.2, আর বাকি সমস্ত সদস্যদের গড় বয়স ছিল হচ্ছে 12.7। এবার সমস্ত সদস্যদের গড় বয়স ছিল হচ্ছে 11.7, এই 11.7টা আসবে হচ্ছে মিডল। লিখে আমরা কি করবো? অ্যালিগেশন করবো, মানে ডিফারেন্স নেবো। এদিকে ডিফারেন্স হচ্ছে 0.5 এর, আর এদিকে ডিফারেন্স কত আসছে? এদিকে ডিফারেন্স আসছে হচ্ছে 10, মানে 1 এর ডিফারেন্স, ঠিক আছে? 1 এর ডিফারেন্স। আচ্ছা, এদিকে ডেসিমেল যদি তুলি তাহলে এদিকে একটা 0 বসবে, এদিকে ডেসিমেল উঠে যাবে, তাহলে কাটাকুটি করলে আমরা পাচ্ছি হচ্ছে 2:1, মানে 3 জন সদস্য থাকতে পারে, 3 এর মাল্টিপল থাকবে, ঠিক আছে? এখানে দেখো
এদিকে আছে দুজন, ওদিকে আছে একজন, মানে তিনজন এখানে সদস্য দেখাচ্ছে, মানে তিনের গুণিতকে সদস্য থাকবে। তো তিনের গুণিতক কোথায় রয়েছে দেখে নাও, চারটা অপশনের মধ্যে তিনের গুণিতক আমি দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে। অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, মানে এদিকে হচ্ছে 20 জন থাকবে, এদিকে হচ্ছে 10 জন থাকবে। অপশন ট্রাই করতে হলে এমন যদি থাকতো যে দুটো অপশন রয়েছে যেখানে তিনের গুণিতক, তাহলে সেরকম অপশন দেখো দেয়নি। তো আমি কি বললাম যে আমরা এখান থেকে অনুপাতটুকুই পাবো, কতজন সদস্য আছে কিন্তু বের করা পসিবল না যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্লাবের টোটাল কতজন সদস্য আছে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 2:1 দেখে আমরা কিন্তু আনসার করলাম 30 জন। নেক্সট কোশ্চেন নাম্বার 30 বলছে এর কাছে যা টাকা আছে তা দিয়ে 199 খানা বন্দুক কিনতে পারবে, আর বি এর কাছে যা টাকা আছে তা দিয়ে 89 খানা বন্দুক কিনতে পারবে। বি এর কাছে এত টাকা রয়েছে। আচ্ছা, বি এর কাছে যদি এত টাকা থাকে তাহলে এক একটা বন্দুকের দাম কত সেটা বের করতে আমরা কি করব? 10769 তাকে ডিভাইড করবো কত দিয়ে? 89 দিয়ে ডিভাইড করবো। তাহলে পাবো কি এক একটা বন্দুকের দাম কত। সেই এক একটা বন্দুকের দামের সাথে যদি আমরা 199 যদি গুণ করি তাহলে এর কাছে কত টাকা ছিল সেটা পেয়ে যাবো। তাহলে চলো কাটাকুটি করতে স্টার্ট করি। দেখো 89 এটা প্রাইম নাম্বার, তো সেক্ষেত্রে 89 আর 8 নাম্বারটা পুরোপুরি কাটবে। কত দিয়ে কাটবে? প্রথমে 1 দিয়ে যাবে, 89, তারপর আসবে কত এখানে 8 1 6, তারপর 2 দিয়ে যাবে, তারপর আবার 1 দিয়ে যাবে, মানে 121 হবে। ঠিক আছে, কাটাকুটি তো পুরোপুরি হবেই হবে। এবার 121-এর সাথে 199 গুণ, 121-এর সাথে 199 গুণ করলে গুণফল কত হয়? 121-এর সাথে যদি আমি 200 গুণ করি তাহলে হবে হচ্ছে 002 এটা, আর এখান থেকে আমরা আরো 121 মাইনাস করে দেবো, তাহলে আসছে কত 79, এটা 0 আর এটা হচ্ছে 24, তাহলে 24079। 24079 কোথায় রয়েছে? অপশন ডি তে রয়েছে, তাহলে অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে 24079। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 14 যদি 45 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে এত টাকা মজুরি পায়, তাহলে 30 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করে 720 টাকা মজুরি পাবে। তাহলে আগের টাইপটার মতো মেন এখানে আওয়ার দেওয়া আছে, আওয়ার পার ডে, মানে এক এক দিনে কত ঘন্টা করে কাজ করছে সেটা, আর কত টাকা মজুরি পাচ্ছে। ঠিক আছে, এখানেও লিখে দিচ্ছি আর্ন। এখানে 45 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করছে, 810 টাকা উপায় করছে। এখন বলছে যে 30 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করবে যাতে 720 টাকা উপার্জন করতে পারে। তাহলে কোশ্চেন মার্ক আছে হচ্ছে 6 এর নিচে, ভালো করে শুনবে, কোশ্চেন মার্ক আছে হচ্ছে 6 এর নিচে। তাহলে 6 এর সাথে আমাকে গুণ করতে হবে এখান থেকে একটা ফ্র্যাকশন আর এখান থেকে একটা ফ্র্যাকশন। ঠিক আছে, এবার এখান থেকে কোন ফ্র্যাকশন গুণ করব? 45/30 গুণ করবো নাকি 30/45 গুণ করবো? সম্পর্কটার দিকে দেখো যে ম্যানের সাথে আওয়ার পার ডের সম্পর্ক কি। যদি সম্পর্ক নাও বুঝতে পারো তাহলে তোমরা কিন্তু এরকম ভাবতে পারো যে 45 জন লোক যদি কাজ করে 6 ঘন্টা করে তাহলে একটা কাজ শেষ হয়, 30 জন লোক কাজ করলে তো বেশি ঘন্টা করে কাজ করতে হবে, তাই না? 45 জন লোক কাজ করছে বলে পার ডে 6 ঘন্টা করে কাজে হয়ে যাচ্ছে। 30 জন লোক সংখ্যা কমিয়ে দিই, তাহলে এখানে কি সময় তোমাকে বাড়াতে হবে। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আর ব্যস্ত সম্পর্কে কি করব? এটা যেমন লেখা আছে তেমন ভাবেই সেট করব, উপরে 45 আর নিচে হচ্ছে 30 ইন্টু, এদিকটা দেখো 810 টাকা উপার্জনের জন্য 6 ঘন্টা করে কাজ করলে হয়ে যাবে। তো 720 টাকা উপার্জনের জন্য আমাকে কম ঘন্টা কাজ করলে হয়ে যাবে। তাহলে এটা কমাচ্ছি মানে এটাও কমাচ্ছি, তাহলে এটা সরল সম্পর্কে আছে, তাহলে এটাকে উল্টে বসাবো, মানে উপরে লিখবো 720, নিচে লিখবো হচ্ছে 810, এরকম ভাবে ভাবতে পারো। নিয়ে এবার কাটাকুটি স্টার্ট কর, 9 দিয়ে কাটি, সব কেটে কুটে গেল, তাহলে এলো হচ্ছে 8, তাহলে 8 ঘন্টা হবে আনসার, অপশন সি এরটা হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 15 একটি সংখ্যাকে 10% বাড়ানো হলো, আবার সেই সংখ্যাকে মূল সংখ্যা ফিরিয়ে আনতে গেলে শতকরা কত কমাতে হবে। বলছে একটা সংখ্যা ছিল মনে করো 100, তাকে আমি 10% প্রথমে কি করলাম? বাড়িয়ে দিলাম। আচ্ছা, 10% বাড়ানোর পর নাম্বারটা হয়ে গেল কত? 110। তোমাকে বলা হচ্ছে যে এই যে বর্ধিত সংখ্যাটাকে তুমি আবার মূল সংখ্যায় ফিরিয়ে নিয়ে যাও, তাহলে কত পার্সেন্ট কমাতে হবে? তাহলে 110 থেকে আমি কি 100 কনভার্ট করতে চাইছি, তাহলে এদিকে আমাকে কি করতে হবে? কত পার্সেন্ট কমাতে হবে?
তাহলে 110 থেকে 100 হয়ে যাচ্ছি, মানে আমাকে 10 কমাতে হবে, কিন্তু কত পার্সেন্ট কমাতে হবে চেয়েছে। তাহলে 10 কমাতে হবে কোত্থেকে? 110 থেকে, মানে 110 এর রেসপেক্টে। পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের কিন্তু এরকম যোগ বিয়োগ করে পার্সেন্টেজ বের হলে একটা ফ্র্যাকশন লিখতে হবে, তবে আমরা কিন্তু পার্সেন্টেজ পাবো। তাহলে 0-র সাথে 0 কাটো, তাহলে 100-কে 11 দিয়ে ভাগ। 100-কে দেখো 11 দিয়ে ভাগ রয়েছে, এখানে করা নেই। তাহলে আনসার হবে হচ্ছে 9.09%, কিন্তু অপশন ওভাবেই দেওয়া আছে 100/11। অপশন এ হয়ে যাচ্ছে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 16 বলছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? সমকোণী চৌপলের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা, মানে একটা ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে ডায়াগোনাল কত? কর্ণের দৈর্ঘ্য বের করার একটা ফর্মুলা আছে, আন্ডার রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে আন্ডার রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার মানে হচ্ছে একবার 4 স্কোয়ার, একবার 6 স্কোয়ার আর একবার 3 স্কোয়ার। তো কত আসছে রুটের মধ্যে? 4 স্কোয়ার 16, 6 স্কোয়ার 36 প্লাস 9, আচ্ছা 25, 25-এর সঙ্গে 36 যোগ, তাহলে কত আসছে? 61 আসছে। 61 এর রুট, তো 61 তো নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, তো তার রুট হবে না, তাহলে আনসার হয়ে যাবে অপশন বি, এটা আন্ডার রুট 61। ঠিক আছে, আন্ডার রুট দেওয়া আছে এগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 17 বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়। একটা আয়তক্ষেত্র ছিল, তার দৈর্ঘ্যটাকে 10 মিটার কমাচ্ছি, আর প্রস্থটাকে যদি আমি 10 মিটার বাড়িয়ে দিই, তাহলে বলছে একটা বর্গক্ষেত্রের শেপ নিয়ে নেবে। আয়তক্ষেত্রটার পরিসীমা দেওয়া আছে 160 মিটার, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত বার করতে বলেছে। দেখো একটা জিনিস আমি এখানে বুঝতে পারছি, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 160 মিটার। আমি যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10 মিটার কমাই এবং প্রস্থ যদি আমি 10 মিটার বাড়াই, তাহলে পরিসীমায় কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, কারণ আমি দেখো দৈর্ঘ্যটাকে 10 মিটার কমাচ্ছি, কিন্তু অন্যদিকে আমি 10 মিটার বাড়িয়ে দিচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমায় কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, আর এটা বর্গক্ষেত্রের শেপ নিয়ে নিলেও সেই আয়তক্ষেত্রের পরিসীমার সাথেই কিন্তু ইকুয়াল থাকবে। মানে এখানে বলেছে না আয়তক্ষেত্রটার পরিসীমা হচ্ছে 160, যখন তুমি এই দৈর্ঘ্য প্রস্থ কমানোর পর বর্গক্ষেত্রের শেপ পাবে, সেই বর্গক্ষেত্রের পরিসীমাও কিন্তু 160ই পাবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 160 যদি আমি পাই, তাহলে এক একটা সাইডের দৈর্ঘ্য 40 করে হবে, চারটে 40 মিলিয়ে কত আছে? 160 আছে। এখন জানতে চাইছে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দাও, বাহু স্কোয়ার মানে 1600, তাহলে 1600 বর্গমিটার হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে শুধুমাত্র জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর উপর প্রশ্নটা দাঁড়িয়ে রয়েছে, কিছুই নেই প্রশ্নটা। আয়তক্ষেত্রের পরিসীমা 160 দেওয়া আছে, তুমি যখন আয়তক্ষেত্রটাকে যখন বর্গক্ষেত্রের শেপ দেবে, এখানে যেরকম ইনফরমেশন দেওয়া আছে দৈর্ঘ্য 10 মিটার কমাচ্ছে এবং প্রস্থ ওই একই পরিমাণ তুমি বাড়িয়ে দিচ্ছ, তাহলে কি হবে? পরিসীমায় কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যা আছে, বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু একই থাকবে, পরিসীমা 160ই থাকবে, তাই 4 দিয়ে ভাগ করে প্রত্যেকটা সাইড আমরা পেয়ে গেলাম 40 করে, ক্ষেত্রফল পেয়ে গেলাম দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল 1600 মিটার, বর্গমিটার। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 18 বলেছে ঘনমূল করো, মানে কিউব রুট করতে বলেছে, একটা 6 ডিজিটের নাম্বার দেওয়া আছে। আচ্ছা ঘনমূল এভাবেও প্রশ্ন দিতে পারে, আর কি কিভাবে দিতে পারে? এই রকম দিয়ে দিতে পারে, এটাও কিন্তু ঘনমূলের সাইন, এটাকে বলা হয় কিউব রুট করা। 328509 এমন দিতে পারে, অর এরকমও দিতে পারে 328509 তার পাওয়ারে 1/3। তিনটে প্রশ্ন কিন্তু একই প্রশ্ন দিতে পারে, এরকম নাম্বারের কি ঘনমূল করো বা কিউব রুট করো বা এই সংখ্যাটার পাওয়ারে বসে দিলে 1/3, তিনটে জিনিস হচ্ছে একই। তো কিউব রুট করার শর্টকাট টেকনিক কি? আবারও স্কোয়ার রুট করার ক্ষেত্রে যেমন আমরা একটা সিঙ্গেল ডিজিট দেখেছিলাম যার স্কোয়ার করে শেষে 9 আসে, তেমনই কিউব রুট করার ক্ষেত্রেও তুমি একটা এমন সিঙ্গেল ডিজিট চুজ করো যার কিউব করার পর শেষে 9 আসে। তাহলে আমরা যদি 1 এর কিউব করি 1 আসে, 2 এর কিউব করলে 8 আসে, 3 এর কিউব করলে কত আসে? 7 আসে। তাহলে এরকম ভাবে তুমি যখন 9 এর কিউব করবে দেখবে 729 এর শেষে 9 আসবে।
তাহলে 9-এর যদি আমরা কিউব করি তাহলেই কিন্তু শেষেই 9টা আসে। তাহলে যদি আমরা এই সংখ্যাটার কিউব রুট করি তাহলে তার ইউনিট ডিজিটটা 9 হবে। স্কোয়ার রুটের ক্ষেত্রে যেমন আমরা লাস্টের দুটো ডিজিট আর দেখিনি, কিউব রুটের ক্ষেত্রে লাস্ট দিক থেকে 3টে ডিজিটের দিকে আর তাকাতে হবে না, মানে 509-এর দিকে আর তাকাবো না। সামনে রয়েছে হচ্ছে 328। এবার তোমরা কিউব নাম্বার পড়তে পড়তে যাও, দেখো 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 7-এর কিউব হচ্ছে 343, মানে এই সংখ্যাটা টপকে বেরিয়ে যাচ্ছে 343, এটা টপকে বেরিয়ে যাচ্ছে, তাহলে 7 তো হবে না, তাহলে 6 হবে। 6-এর কিউব হচ্ছে 216, তাহলে হয়ে গেল হচ্ছে কিউব রুট 69 হয়ে যাবে হচ্ছে আনসার। এখানে কোনো পসিবল কেস পাওয়া যাবে না, যেমন আমরা স্কোয়ার রুটের ক্ষেত্রে পসিবল কেস পাচ্ছিলাম, তারপর সেটাকে চেক করার জন্য আমরা মিডিল নাম্বারে স্কোয়ার করছিলাম। তো সেক্ষেত্রে এখানে কিউব রুটের ক্ষেত্রে কিন্তু কোনো পসিবল কেস পাওয়া যাবে না, এটাই কিন্তু আনসার। তো 69 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। কিউব রুট খুবই ইজি। হ্যাঁ, কিউব রুট খুবই ইজি কখন, যখন তোমার একটা রেঞ্জের মধ্যে নাম্বারটা থাকবে, আর যদি এটা পারফেক্ট কিউব নাম্বার হয়। নন পারফেক্ট কিউব নাম্বারের ক্ষেত্রে তো কিউব রুট হবে না কোনোভাবেই, ইরেশনাল নাম্বার। তো একটা রেশনাল নাম্বার, তার আমরা কিউব রুট করার পর যে নাম্বারটা পাচ্ছি রেশনাল নাম্বার, তাই আমরা এই সংখ্যাটার কিন্তু কিউব রুট করতে পারছি। নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলছে যে কোনো সংখ্যাকে 10% কমালে 36 হয়। একটা সংখ্যা ছিল মনে করো 100, 10% কমালাম 90 হলো, সেই 90-এর মান দিয়ে দিয়েছে 36। বলছে সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে 46 হবে। তাহলে আগে মূল সংখ্যাটা বের করি। 10% কমালে তারপর 36 হচ্ছে, তার মানে 90%-এর ভ্যালু হচ্ছে 36। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? তাহলে এটা হচ্ছে মূল সংখ্যা, 36 ডিভাইডেড বাই 90 ইন্টু হচ্ছে 100। তাহলে এটা কাটলো 0-র সাথে 0, আর 9 আর এটা কাটলো 4 হলো, তাহলে 4 10 হলো কত? 40। তাহলে মূল সংখ্যাটা হচ্ছে 40। এখন তোমাকে প্রশ্ন করো যে 40 থেকে, সংখ্যাটি থেকে মানে 40 থেকে কত বিয়োগ করলে 46 হবে। তাহলে 40 থেকে কত বিয়োগ করলে তবে তুমি 46 পাবে। তাহলে এক্স এর মান কত হবে? এক্সটাকে তুমি এই সাইডে নিয়ে গেলে 46 ওদিকে যাবে, তাহলে 40 থেকে 46 বিয়োগ -6 হবে হচ্ছে আনসার। তাহলে এক্স এর মান হচ্ছে -6, মানে -6 যদি আমরা মাইনাস করি, 6 মাইনাস নয় কিন্তু, -6 যদি আমরা মাইনাস করি তাহলে 40 থেকে 46 হয়ে যাবে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 বলছে 3টে ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি। ক্রমিক মানে পরপর, যুগ্ম মানে কি? জোড়। 2-এর গ্যাপে গ্যাপে যাবে জোড় সংখ্যা, যেগুলো 2-এর গুণিতক হয় সেগুলোকে আমরা জোড় সংখ্যা বলি। তাদের সমষ্টি বলে দিয়েছে 66। 3টে পরপর যুগ্ম সংখ্যার গড় যদি না, সমষ্টি বলেছে 66, তাহলে আমরা কি করব? এইটাকে 3 দিয়ে ভাগ করব, যেহেতু 3টে নাম্বার আমরা গড় বের করব। 3টে সংখ্যার গড় কত? এটাকে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 22, তাহলে এই মিডিল নাম্বারটা হয়ে যাবে হচ্ছে 22। গড় সবসময় মিডলে বসে থাকবে, জোড় সংখ্যার সিরিজ হোক বা বিজোড় সংখ্যার সিরিজ হোক। তো মিডিল সংখ্যা যদি 22 হয় তাহলে এই পাশের সংখ্যাটা ছিল হচ্ছে কত? 20, যেহেতু জোড় বলেছে, আর এই পাশের সংখ্যাটা ছিল হচ্ছে 24। এখন চেয়েছে কি প্রশ্নটা? বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটা হয়ে যাবে 24। খুব সিম্পল কোশ্চেন, আর এইরকম টাইপের কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাবে। তো আজকের মতন ভিডিওটা এতটাই। আমরা একটা পুরো গোটা প্র্যাকটিস সেট শেষ করলাম, আরো কিন্তু এরকম আরো প্র্যাকটিস সেট নিয়ে আসবো। দেখতে থাকো আমাদের ভিডিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, হেল্পফুল ক্লাসগুলো। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড কিপ লার্নিং।